হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে। আমরা গতদিন এই চ্যাপ্টার শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ছিল ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম এন্ড ট্রান্সপোর্টেশন ইন বাংলাদেশ। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছ? আমরা গতদিন এই চ্যাপ্টার শুরু করেছিলাম। স্যার শুনছি। এটা আমরা পুরো শেষ করতে পারিনি, আমরা অর্ধেকে গিয়ে বন্ধ করেছি। তো প্রথম থেকে আবার একটু দেখাই যায়। ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল 4টা। আমরা ইম্পর্টেন্ট বলতে বোঝাচ্ছি যেগুলো মানুষের জীবনে প্রথম দিকে বেশ প্রয়োজন হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোডওয়ে অর হাইওয়েজ। সে কি কারণ এখানে আমার লেখা আছে, এগুলো আমি গতদিন আলাপ করেছি। রেলওয়েজ, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, এর মধ্যে কি কি কারণে হাইওয়ে বা রোডওয়ে বেশি উপযোগী, বেশি মানব জীবনে আসে, কি কারণ সেগুলো আমরা বলেছি। কন্ট্রিবিউশন, এই ট্রান্সপোর্টেশন সবগুলো মিলিয়ে কি কন্ট্রিবিউশন আমরা 5টা পয়েন্টে বলেছি। ইকোনমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সোশিয়াল, কালচারাল ডেভেলপমেন্ট এন্ড সেফটি অ্যাসপেক্টস, এগুলো আমরা বলেছিলাম কোনটা কিভাবে করে। তারপর ক্যারেক্টারিস্টিক্স, এটা রোডওয়ে আলাদাভাবে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছি, এই পৃষ্ঠায় কিছু, এই পৃষ্ঠায় কিছু। তারপর ট্রেন্ড অফ রোড ডেভেলপমেন্ট এন্ড বাংলাদেশ, আমরা প্রথমে পুরো বিশ্বের মধ্যে কোথায় কোথায় হয়েছে সেটা একটু দেখে বাংলাদেশে কি অবস্থা সেটা দেখেছিলাম। বলেছিলাম মেসোপটেমিয়া, এটা আজ থেকে প্রায় 5,500 বছর আগেই আর্থ সারফেস দেখা গিয়েছে যখন রো হুইল ইনভেনশন হলো। তারপর প্রায় 4,000 বছর আগে অস্ট্রিয়ান এম্পায়ার, আমাদের এদিকে অথেন্টিক রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে। আর রোমান এম্পায়ারের সময়ে যখন ছিল এপিয়া নামে রোমান রোড ছিল, 312 বা 312 বিসি, তার মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে, 2300 বছর আগে প্রায়। এরপরে হয় পিয়ারে ট্রেজিগিয়েট, সে একজন ছিল ইন্সপেক্টর জেনারেল অফ রোড ইন ইংল্যান্ড, ইন ফ্রান্স। তার যে প্রথম ছিল যেটা রোমান রোড, তারপর পিয়ারে ট্রেজিগিয়েট সে স্লোপ দিয়েছে
আর পাথরগুলো ওখানে ছিল শোয়ানো, এখানে ছিল খাড়া করে, আর উপরে বড় পাথর ছিল, এখানে উপরে বড় পাথর নেই। এখানে শুধু একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যদিও, কিন্তু একটা স্লোপও দিয়েছে। তারপর টেলফোর্ড, ম্যাকাডাম, ওয়াটারবার্ন ম্যাকাডাম, টার ম্যাকাডাম, এগুলো আমরা আস্তে আস্তে পড়েছি। তারপর বর্তমান দিনে কি অবস্থা, এই বর্তমান দিনের ফ্লেক্সিবল পেমেন্ট আর রিজিড পেমেন্ট নামে দুটা মেইন, আরো কিছু মডিফিকেশন নিয়ে আরো কিছু ছোট বড় নিয়ে কাজ করা হয়। তার মধ্যে আমরা দুটো মেইন ইউজ করি, সেটা হচ্ছে একটা বিটুমিনাস কনক্রিট পেমেন্ট বা ফ্লেক্সিবল পেমেন্ট, আর একটা হচ্ছে সিমেন্ট কনক্রিট পেমেন্ট বা রিজিড পেমেন্ট। এটা হচ্ছে নিচেরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট। এখানে এগুলো মিল আছে, নিচের দুইটা লেয়ার মিল আছে, আর গুলো হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট। এগুলো সব প্রয়োজন হয়, আর এর সাথে আরো কিছু কোট প্রয়োজন হয়। কোট মানে একটা আবরণ দেওয়া। তো সেই জন্যে ফ্লেক্সিবল পেমেন্ট অনেক সময় কম দক্ষ লোক দিয়েও করা যায়, কিন্তু রিজিড পেমেন্টে সম্পূর্ণ স্কিল লোক প্রয়োজন হয়। এই যে প্রেজেন্ট বলতে বর্তমান দিনে এই দুটা, ফ্লেক্সিবল পেমেন্ট আর হচ্ছে রিজিড পেমেন্ট। এটা রিজিড পেমেন্টের ফিক্সার, ওই যে কম্প্যাক্টেড সাবগ্রেড আর বেস কোর্স অথবা সাব বেস কোর্স একটা অন্তত দিতে হবে। এবার আমরা গতদিন এতটুকু বলেছিলাম। এবার হচ্ছে এই যে থিকনেস লেয়ার বলা হচ্ছে, বিভিন্ন লেয়ার গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এটা তোমরা নেক্সট লেভেলে পড়বে। নেক্সট লেভেলে টার্ম 1-এ পড়া হবে, এটা মরিয়ম স্যার হয়তো পড়াবেন বা আমি পড়াবো। এখানেই আমরা নির্ধারণ করতে পারি এই যে কতটুক দেব কম্প্যাক্টেড সাবগ্রেড, বেস কোর্স কতটুক দেব, পোরল্যান্ড সিমেন্ট কনক্রিট কতটুক দেব, এগুলো আমরা বলতে পারি ডিজাইনের মাধ্যমে। এই যে এখানে ফ্লেক্সিবল পেমেন্টও একই অবস্থা, দুইটার ডিজাইন আলাদা, তবে অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে একই। কনসেপ্ট একই বলতে সেই কনসেপ্টটা আমরা এখন তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট, খুব সংক্ষেপে। ডিজাইন একটা বিরাট ব্যাপার, খুব সংক্ষেপে তোমরা টেবলটা দেখো। উপর থেকে একটা ফ্লো চার্ট হিসাবে দেওয়া হয়েছে। প্রথমে ইনপুট বলা হচ্ছে, ইনপুট কি কি, আর আউটপুট হচ্ছে এটা, এই নিচেরটা। কি হলো সৌরভ? হ্যাঁ, এই ক্লাস তো শুরু হয়ে গেছে, তুমি লাইনে না আসে তো ক্লাস শুরু করেছে তো সেই 10 মিনিট হলো। ওকে, হ্যালো। হ্যাঁ, তোমরা যারা আছো, একজনে তো ফোন দিল, সে নাকি ক্লাস কি কি বললো বুঝতে পারেনি। তোমরা ইনপুট গুলো কি কি সেটা বুঝতে পারছো। একটা ডিজাইন করতে হলে, ডিজাইন মানে কি, তোমরা আরসিসি তে পড়েছো, ডিজাইন মানে কি, এর শেপ সাইজ কত। শেপ সাইজ দুটো দুই জিনিস। শেপ বলতে বোঝানো হয় এটা কি রেক্টেঙ্গুলার হবে না সার্কুলার হবে না স্কোয়ার হবে, এটা হচ্ছে শেপ। আর সাইজ হচ্ছে কত ডায়া, লেন্থ কত, ব্রেথ কত, এটা। তো এখানেও ডিজাইন মানে হচ্ছে একই জিনিস। আমরা
কত থিকনেসের কোন ম্যাটেরিয়াল দেব সেটা এখানে দেখানো হয়। এখানে যেহেতু কত সাইজ দেব সেটা হচ্ছে, এখানে থিকনেসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। থিকনেস কত দেব, এই জন্য এখানে ফাইনালি আউটপুট ডিসিশন মানে হচ্ছে আউটপুট সিলেকশন অফ থিকনেস এন্ড ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, কি কি ম্যাটেরিয়াল দরকার আর থিকনেস কত হবে। তাহলে ইনপুটে কি হবে, ইনপুটে আমার ট্রাফিক ডাটা লাগবে, অর্থাৎ ওই রোড দিয়ে কত গাড়ি যাবে আসবে, আর ওখানকার এনভায়রনমেন্ট কিরকম, টেম্পারেচার কত, কত ওঠানামা করে, বৃষ্টি কিরকম সেটা এনভায়রনমেন্ট। আর সাবগ্রেড মানে ওই জায়গার মাটিটা কিরকম। সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবসময় একটা কথা থাকে কি, মাটি কিরকম, মাটি কিরকম এটা যদি বুঝতে না পারি তাহলে ডিজাইন যতই ভালো করে এটা সাকসেসফুল হবে না, সাস্টেইন হবে না। তারপর আমি মালামাল কি দেব, রোড তৈরি করতে গেলে মালামাল কি আমি শুধু মাটি দিয়া করব, না গ্রাভেল দিয়া করব, না বিটুমিনাস কনক্রিট দিয়া করব, নাকি সিমেন্ট কনক্রিট, আর পাথরগুলা কিরকম দেব, বিটুমিন কিরকম দেব, এগুলো ডিটেইলস জানতে হয়। এই জন্য বলা হচ্ছে পেমেন্ট ম্যাটেরিয়াল কিরকম, তার ক্যারেক্টারিস্টিক্স কি। এইগুলো হচ্ছে এই 4টা ইনপুট দিতে হবে, সাথে এগুলো দিয়ে বলতে হবে যে লেট কনসিডার, আমরা যেমন আরসিসি তে বলেছি লেট আস কনসিডার কি, লেট আস কনসিডার এইচ ইকুয়াল টু এত, টি ইকুয়াল টু এত, এরকম ভাবে দেই না, এখানেও তাই। এখানে শুধু এইচ ইকুয়াল টু কত, থিকনেস কত সেটাই জানাতে হবে, আর ম্যাটেরিয়াল কম্বিনেশনের প্রপার্টি গুলো জানাতে হবে। এইগুলো হচ্ছে ইনপুট দিয়ে আমরা কি কি প্রসেসে করব, অ্যানালাইসিস করব, কি কি কার উদ্দেশ্যে, স্পেসিফিক ডিস্ট্রেস মোড। ডিস্ট্রেস মানে কি, হ্যাঁ হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? কেউ কথাও বলে না। হ্যাঁ না, জানাতে হবে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ডিস্ট্রেস বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। তো ডিস্ট্রেস বলতে কি বোঝায়, অর্থাৎ কি কি কারণে ক্ষতি হতে পারে, কি কি কারণে নষ্ট হইতে পারে, কোন কোন ডিস্ট্রেস। এটা কি জ্বর, না কাশি, না ম্যালেরিয়া, না আরো অন্যান্য খারাপ রোগ, ডায়রিয়া, ওইটা হচ্ছে ডিস্ট্রেস। এগুলো হচ্ছে কি ক্ষতি হচ্ছে, তাহলে ওটার অনুযায়ী আমাকে চিকিৎসা করতে হবে। তো এইখানেও পেটিক একটা হচ্ছে ডিস্ট্রেস মোড, অর্থাৎ পেমেন্ট রোড ক্ষতি হয় পেটিকের জন্য, আবার ক্ষতি হইতে পারে পার্মানেন্ট ডিফরমেশনের জন্য, আবার ক্ষতি হইতে পারে থার্মাল ক্র্যাকিং এর জন্য। এই 3টা কারণ রোডের জন্য। তো সুতরাং পেটিক এর জন্য আমি কি ব্যবস্থা নেব, ওই অনুযায়ী ওর ঠিক করতে হলে পেটিককে তাহলে কি পদ্ধতিতে করব, এটা হচ্ছে অ্যানালাইসিস। অন্যভাবে পার্মানেন্ট ডিফরমেশন, অর্থাৎ পার্মানেন্টলি দেবে গেল, ডিফরমেশন হলো, এটার জন্য কি ব্যবস্থা, কি মোডে করব। আর থার্মাল ক্র্যাকিং আমাদের দেশে আছে, যেটাকে বলা হয় টেম্পারেচার ক্র্যাকিং বা শ্রিঙ্কেজ ক্র্যাকিং ও বলা চলে। থার্মাল আর শ্রিঙ্কেজ মোটামুটি কাছাকাছি, কারণ থার্মালের জন্য শ্রিঙ্ক করবে, আর শ্রিঙ্ক করলে আবার একটা স্ট্রেস ডেভেলপ করবে, ওটার জন্য কি ব্যবস্থা। সাধারণত একটা রোডের ক্ষতি হয় এই 3টা কারণে। এই 3টার জন্য আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তার মানে ডিজাইন করতে গেলে কিছু শর্ত থাকে, ডিজাইন ক্রাইটেরিয়া। এই শর্তগুলো ফুলফিল করে যদি স্যাটিসফাই করে, তখন আমি যেটা লেটাস ধরেছিলাম, লেটাস টি ইকুয়াল টু মনে করো 10 ইঞ্চ, এই 10 ইঞ্চটা হ্যান্ডস ওকে বলতে হবে তখন। আর ওই সাথে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট কি কি সেটা জানাতে হবে। এটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট। তাহলে ডিজাইন কনসেপ্টে মেইনলি কিছু ইনপুট থাকে আর ফাইনালি আউটপুট হবে, মাঝখানে অ্যানালাইসিস হবে। 3টা কথা মেইনলি, ইনপুট, অ্যানালাইসিস আর আউটপুট।
ইনপুটে কি কি লাগে, অ্যানালাইসিসে কোন কোন ক্ষেত্রে অ্যানালাইসিস করব, অর্থাৎ ফেলিওর হইতে পারে যে যে কন্ডিশনে ওইগুলোর প্রেক্ষাপটে করতে হবে। ফেটিকের জন্য ফেল হইতে পারে, কনভার্ট ডিফরমেশনের জন্য ফেল হইতে পারে, থার্মাল ক্র্যাকের জন্য ফেল হইতে পারে। এই কারণে আমরা ওই তিনটার জন্যই স্যাটিসফাই করাবো। ওদের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে, মানে তুমি যদি ফেটিক হিসাবে চিন্তা করে ওর কিছু ক্রাইটেরিয়া ওগুলো স্যাটিসফাই করে, থিকনেস ওকে থাকলে ওকে, আর যদি ওইটাতে ঠিক আছে কিন্তু পার্মানেন্ট ডিফরমেশনের জন্য ঠিক নাই বা থার্মাল ক্র্যাকিং এর জন্য ঠিক নাই, তখন আবার কনসিডার করতে হবে আবার আগের মতো করে। যাই হোক, এই ডিস্টেন্স ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করলে তারপরে আমরা থিকনেস, এই যে এটা হ্যান্ডস ওকে বলবো। আর যদি এইগুলা স্যাটিসফাই না করে কি করব, আবার তুমি ডিগ্রি অফ রিস্ক হিসাবে এখানে যাও, এইগুলোর কোনো পরিবর্তন করা যায় কিনা। এখানে যে ইনপুট দিয়েছিলাম এগুলোর পরিবর্তন, ট্রাফিক পরিবর্তন করা যাবে না, এনভায়রনমেন্ট পরিবর্তন করা যাবে না, সাবগ্রেড পরিবর্তন করা যায়, পেমেন্ট ম্যাটেরিয়াল পরিবর্তন করা যায়। তাহলে এইগুলো চেঞ্জ করে আবার ট্রায়াল থিকনেস দাও, দিয়ে যদি স্যাটিসফাই করে তাহলে হ্যান্ডস ওকে। এটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট। এরপরে ডিজাইন হয়ে গেল, এবার পারফরমেন্স, অর্থাৎ এটার পারফরমেন্স মানে কনস্ট্রাকশন করতে গেলে পারফর্ম কিরকম করবে, এটা আমাদের এক্সপেকটেশন অনুসারে হলো কিনা, সেটাকে বলা হয় পারফরমেন্স। পারফরমেন্স কিরকম দেবে, কনস্ট্রাকশনের পরে ডিজাইন করলাম, কনস্ট্রাকশন করলাম, ম্যাটেরিয়াল দিলাম, সুপারভিশন করলাম, কিন্তু এইবার দিচ্ছে কি, ফাইনালি আউটপুট কি দিচ্ছে, বা এখানে যেটা আউটপুট আমরা বলেছি সেই আউটপুট আর কাজ করার পরে আউটপুট দুইটা একটু ভিন্ন। এটাকে বলা হয় পারফরমেন্স, এটাকে বলা হয় সার্কেল অফ পারফরমেন্স। অর্থাৎ কোন একটা স্ট্রাকচার করলে বা করার আগে পারফরমেন্স চিন্তা করে যদি আমরা করি তাহলে এটা স্যাটিসফাই করে। এখন আমরা পারফরমেন্স, প্রথম কথা হচ্ছে পারফরমেন্স করতে গেলে প্রথম ডিজাইন দরকার। ডিজাইনটা কে করেছে, তুমি করেছো বা কোনো একটা কোম্পানি করেছে, এটাকে বলা হয় ডিজাইন। ওই যে ডিজাইন একটু আগে যে কনসেপ্ট দেখাইলাম, এইগুলো সব ডিটেলস অ্যানালাইসিস করে তাহলে সে বলে দিল যে এত থিকনেস লাগবে, ম্যাটেরিয়াল এগুলো লাগবে, সেটাকে বলা হয় ডিজাইন। ডিজাইন হওয়ার পরে ম্যাটেরিয়াল গুলো কালেকশন করতে হয়, মেশিন কালেকশন করতে হয়, যা যা দরকার কাজ শুরুর আগে টেস্ট গুলো করে নিয়ে তারপর কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনে বিভিন্ন সুপারভিশন প্রয়োজন হয়। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, ডিজাইন কনসেপ্ট পরীক্ষায় আসে। আর পারফরমেন্স, সার্কেল অফ পারফরমেন্স বলতে হোয়াট ডু ইউ মিন বাই পারফরমেন্স? So what are the factors that affect the performance? এবার আমরা তো গেলাম ওগুলোর একটু এখন আমাদের দেশে অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্টে কিভাবে রোড ডেভেলপ করলো। তোমরা জানো যে ইতিহাসের অনেক প্রত্নতাত্ত্বিকবিদ হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুইটা বেশ নাম করা, এটা প্রায় এই যে 5,500 বছর থেকে 4,500 বছর আগে
এই নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল হরপ্পার মহেঞ্জোদারো। কিছু রোডের নিদর্শন পাওয়া গিয়েছিল। আর এখন থেকে প্রায় 2400 বছর আগে কৌটিল্য, এটা হচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশে কৌটিল্য নামে এক শাসক, প্রাইম মিনিস্টার, সে কিছু নিয়ম কানুন করেছে রোডের ক্ষেত্রে। তারপরে 500 AD সম্রাট অশোকা, এটা তোমরা জানো সম্রাট অশোকা সম্পর্কে, সে অনেক দিকে এগুলাকে ডেভেলপ করেছে। তারপর পাঠান এন্ড মুঘল সময়ে কিছু রোড করা হয়েছে নর্থ ওয়েস্ট টু দ্য ইস্টার্ন এরিয়াস অফ গ্যাংগেটিক প্লেন। এগুলো শুধু ওই কোস্টাল এন্ড সেন্ট্রাল পার্টস ইন দিস পিরিয়ড। এই সময়ে রোড যেগুলো ছিল কাঁচা রোড, এগুলোকে একটু ইমপ্রুভ করা হয়েছে। তারপর ব্রিটিশ রুলের সময়ে প্রথম দিকে তারা কিছু রেলওয়ে কাজ শুরু করেছিল। তারা রেলওয়ে গুলো করেছে মেইনলি, ওদের দেশে রেলওয়ে তখন খুব বহুল প্রচলিত ছিল। এই কারণে তারা কিছু ব্রিটিশেরা যখন আমাদের দেশ দখল করলো, তখন তারা কিছু রোড তৈরি করেছে ঠিকই, শুধুমাত্র ফিডার রোড হিসেবে কাজ করার জন্য। এই যে which existed except for providing feeder roads to the railways. রেলওয়েতে ফিডার রোড হিসেবে কাজ করার জন্য কিছু রোড তৈরি করে, কারণ রেলওয়েতে লোকদের আশ্রয় পারলে তারা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যাবে। After the First World War, increasing motor vehicles demanded a better road network in response to the resolution. An Indian Road Development Committee was appointed by the government with M.R. Joykar as chairman in 1927. 1927 ব্রিটিশ গভর্নমেন্ট জয়করকে চেয়ারম্যান করে একটা কমিটি করলো। এই কমিটির রিকমেন্ডেশন অনুসারে সেন্ট্রাল রোড ফান্ড করেছে। তারপর তারা টেকনিক্যাল বডি তৈরি করলো, ইন্ডিয়ান রোড কংগ্রেস। এই দুইটা করলো। এই দুইটা করার পরে একটা হচ্ছে রোড ফান্ড, মানে টাকা পয়সা দেওয়ার আর টেকনিক্যালি কাজ করবে ইন্ডিয়ান রোড কংগ্রেস। এটা করলো 1934। আর সেন্ট্রাল রোড ফান্ড করেছে 1929। যাই হোক, সেগুলো ইন্ডিয়াতে এখনো আছে, কিন্তু আমাদের বাংলাদেশে ওখান থেকে কোনো আনতে পারে নাই, ভাগ আনতে পারে নাই। দেশ ভাগের সময়ে এই সম্পদগুলোর ভাগ আনতে পারে নাই, কিন্তু দেশ ভাগের পরপর 1948-এ একটা অর্গানাইজেশন করছে, যেটা এখন বর্তমান দিনে আইইবি হিসাবে পরিচিত, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, আইইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এটা আগে ছিল ইপিইআই, ইস্ট পাকিস্তান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এটা 1948-এ হলো। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটার নাম আইইবি হলো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তারপর এরকম রোড সাথে সংশ্লিষ্ট আরেকটা অর্গানাইজেশন আছে, যার নাম হচ্ছে বিআরআরএল। এটা হচ্ছে বাংলাদেশ রোড রিসার্চ ল্যাবরেটরি, বাংলাদেশ রোড রিসার্চ ল্যাবরেটরি।
এখন পুরো বিশ্বব্যাপী কিছু দেশের রোড ডেনসিটি বলতে কি বোঝায়? 10 কিলোমিটার বা 100 মিটার স্কোয়ার এরিয়াতে 100 কিলোমিটার স্কোয়ার এরিয়াতে রোডের লেন্থ কত। এই জন্যেই এখানে লেখা আছে, ইউনিটটা দেখো, কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার। 100 কিলোমিটার স্কোয়ার এরিয়াতে রোড লেন্থ কত। এখন তোমরা জানো যে দেশ যত বেশি রোডে উন্নত, তা তত বেশি অর্থনৈতিকভাবে শিল্পের দিক থেকে উন্নত। এই চার্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ইয়ার হিসেবে দেওয়া হয়েছে। একটা 81-এ কি অবস্থা ছিল, 2012-এ কি অবস্থা হলো। এখানে আমাদের বাংলাদেশ দেখো কোথায় আছে। বাংলাদেশ যখন 81-তে 45 ছিল, 12-20-তে এটা 166 হয়ে গেল, প্রায় 5 গুণ। আর আফগানিস্তান সেইভাবে 6.5, মাত্র 2 গুণ। এইভাবে বিভিন্ন দেশের ডাটা দেয়া আছে। এগুলো ইন্টারনেটে নেওয়া, তোমরা ব্রাউজিং করলে লেটেস্ট খবর পাবে। বাংলাদেশে আরএসডি কি কেউ জানো? আমি বলেছি প্রথম দ্বিতীয় ক্লাসে, মনে হয় প্রথম ক্লাসে। আরএসডি কি? হ্যাঁ, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট না, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। ওদের হিসাব অনুযায়ী এই যে আমাদের একটা চিত্র দিয়ে আছে 2011 সন পর্যন্ত কত রোড বা রাস্তা হয়েছিল। 2091-তে কত ছিল, 2011-তে কত হলো। টোটাল বর্তমান রোড বলতে গেলে এই যে এটা 21, টোটাল এই যে এটা 15,000 এত ছিল রোড নেটওয়ার্ক আরএসডির আন্ডারে। কিন্তু এলজিডি সহ টোটাল হচ্ছে 21,000-এর মতো, 21,000 কিলোমিটার। যাই হোক, এইগুলো তোমরা ওয়েবসাইটে গেলে ডিটেলস জানতে পারবে, আরো লেটেস্ট খবর জানতে পারবে। ওয়েবসাইটে মোবাইল এদিক সেদিক না করে লেখাপড়ার কাজে ব্যবহার করো। সেই হিসাবে আমি ওয়েবসাইট থেকে নিয়েছি একটা, এই যে এটা রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের এটা নিয়েছি অনেক আগে, তারপরে সেভ করে থাকাতে এখানে এটাই দেখা যাচ্ছে। এই দেখো, লিস্ট অফ রোড ইন বাংলাদেশ। এটা রোডস এন্ড হাইওয়েতে তোমরা যদি ঢুকো, তোমরা নিজেরাও ব্রাউজিং করে বের করতে পারো। এইখানে দেখতে পাচ্ছ এই যে নেভিগেশন চার্জ, এই যে কন্টেন্ট, রোডস এন্ড হাইওয়েস কত আছে সেটা এই কন্টেন্টে দেখে। লিস্ট অফ রিজিওনাল হাইওয়েস, লিস্ট অফ জেলা রোডস, মেজর ব্রিজেস ইন বাংলাদেশ, আর ওয়েবসাইট, এগুলো দেয়া আছে। হ্যাঁ, এখানে কিছু ঢেলে দাও তো। এখানে তো পানি বেশি হয়েছে, একটা মগ আনতে বলেছিলাম, এই জন্য এক মগ উঠে নিলে হয়তো অল্প করে ফেলে দাও, বেশি কমাইলে আবার সবগুলো ফেলার দরকার নেই, এই সালে ফেলে দাও। এই তোমরা ব্রাউজিং করলে, এই যে আমি এখানে দিলাম, এটা ব্রাউজিং এ আসবে। দেখো, লিস্ট অফ রোডস এন্ড হাইওয়েস বাংলাদেশে, তখন এটা 2012 সনের রেকর্ড অনুসারে।
হুম। ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এটা জি স্যার, দেখা latest, যায়। হ্যাঁ, এই যে এখানে এই কন্টেন্ট, এগুলো এক্সপ্রেসওয়ে, রোডস এন্ড হাইওয়ে, লিস্ট অফ রিজিওনাল রোডস, এইভাবে দেওয়া আছে। এখন এক্সপ্রেসওয়ে আমাদের বাংলাদেশে একটা করছে, বলছে ঢাকা মাওয়া বঙ্গ এক্সপ্রেসওয়ে, এইটা নতুন ভাবে করছে এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া কি ভঙ্গ। স্যার এটা ভাঙ্গা, হ্যাঁ, ভাঙ্গা ভাঙ্গা এটার নাম। ও ভাঙ্গা, জি স্যার। ভঙ্গ, ও ভঙ্গ মানে ভাঙা। স্যার ভাঙ্গা একটা জায়গার নাম স্যার, ওই ফরিদপুর মাদারীপুর ওই সাইডে যাওয়া। ভাঙা বুঝছি, ফরিদপুরের দিকে। জি স্যার। হ্যাঁ, ভাঙা। এই যে ন্যাশনাল হাইওয়ে লেন্থ কত আছে এখানে দেয়া আছে, তোমরা লিস্ট দেখতে পাচ্ছ মনে হয়। এই যে ন্যাশনাল হাইওয়ে আছে 3790, রিজিওনাল হাইওয়ে হচ্ছে 4200, আর জিলা রোড হচ্ছে 13121, টোটাল রোড লেন্থ হচ্ছে 21118। সেটাই এটা বর্তমানে দেয়া আছে। তোমরা যদি আরো ব্রাউজিং করো দেখতে পাবে। এখন দেখো রোড গুলার নাম দেখাই তোমাদের। এই যে এখানে দেখতে পাবে, এই যে N1 হচ্ছে ঢাকা চিটাগাং, এটা টেকনাফ পর্যন্ত, ঢাকা থেকে। N1 মানে কি? ন্যাশনাল হাইওয়ে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে কাঁচপুর থেকে জাফলং পর্যন্ত, এই যে এখানে জাফলং দেয়া আছে, দেখতে পাচ্ছ? জাফলং এর ছবি তোমাকে দেখাচ্ছে। এটা মিরপুর দিয়ে কিভাবে কিভাবে গেল সেটা এখানে রুটটা দেখানো হয়েছে। শেরপুর, সিলেট, তারপর জৈন্তাপুর, তারপর শেষে জাফলং। ঠিক আছে, এইভাবে করে ন্যাশনাল হাইওয়ে দেওয়া আছে, রিজিওনাল হাইওয়ে দেওয়া আছে, জেলা রোড দেওয়া আছে, উপজেলা রোড সব দেওয়া আছে। দেখো, এই যে ন্যাশনাল হাইওয়ে, এই যে মনে করো কতগুলো আছে, অনেক আছে, দেখা যায়। এবার হচ্ছে রিজিওনাল রোডস, আর দিয়া, ওগুলা এন দিয়া, রিজিওনাল গুলো আর দিয়া। আমরা আগে ক্লাসিফিকেশন পড়িয়েছি না, ওখানে যেভাবে আছে সেভাবেই এখানে দেওয়া আছে রোডস এন্ড হাইওয়ে ক্লাসিফিকেশন হিসেবে। এইবার হচ্ছে জেলা রোড, ডিস্ট্রিক্ট রোড, জেড দিয়ে, ঢাকা ক্যান্টনমেন্ট, বিভিআইপি, টার্মিনাল রোড, তুরাক, রোহিতপুর, কি বরবিটা রোড, বরবিটা নাকি বাউরবিটা, এইভাবে রোড গুলোর নাম দেওয়া আছে। তার মানে আমরা এই চ্যাপ্টারে কি পড়লাম আমি আর দেখাচ্ছি না, তোমরা ব্রাউজিং করবে, অবসর সময়ে দেখতে পাবে। এই রোড গুলো সব জেলা রোড। তারপরে রুরাল রোড আছে, মেজর ব্রিজেস ইন বাংলাদেশ। এখানে পদ্মা সেতুর নাম আসে নাই।
বঙ্গবন্ধু ব্রিজ, যেটা যমুনা ব্রিজ বলা হয়, আরডিস ব্রিজ, লালন শাহ ব্রিজ, মেঘনা গোমতী ব্রিজ, খান জাহান আলী ব্রিজ, বাংলাদেশ ইউকে ফ্রেন্ডশিপ ব্রিজ, শাহ আমানত ব্রিজ। শাহ আমানত ব্রিজ দেখেছো? এটা কোথায়? হ্যাঁ, কেউ দেখো নাই শাহ আমানত ব্রিজ? এই ছেলেগুলো শুনেও না। স্যার নতুন ব্রিজটা, নতুন ব্রিজ তো অনেক হচ্ছে। কোন দেশের? স্যার চিটাগংয়ের নতুন ব্রিজ। হ্যাঁ, চিটাগাংয়ের শাহ আমানত ব্রিজ, কর্ণফুলী ব্রিজের উপরে। সেটাই। যাই হোক, এই চ্যাপ্টার আমরা এখানে শেষ বলি। এখানে কি কি করলাম তোমাদের আবার নিজেরা রিভিউ করে পড়তে হবে। এখান থেকে ছোট বড় প্রশ্ন অনেক হয়। বড় প্রশ্ন তেমন হবে না, ছোট ছোট প্রশ্ন। যেমন প্রথম থেকে হইতে পারে কোন ধরনের ট্রান্সপোর্টেশন মোড, হ্যাঁ, এটা নিয়ে যাও। এই যে তোমার আপনি দিবেন স্যার কি মানে ফটো দিয়ে এটার উপরে পেন এটা আজকে আসবে না? এখন পর্যন্ত আসলে তুমি নিয়ে যাও না। কি রে স্যার, আমি দিতে পারি, অসুবিধা নেই, তুমি রেডি করো। তাহলে ওই যে কোন ট্রান্সপোর্টেশন মোড আমাদের বেশি কাছের, খুব বেশি প্রয়োজন, অথবা বলতে পারো হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টেশন মোড, এগুলো নামাও আগে। হ্যাঁ, ওখান থেকে নামো সব। আরে হ্যাঁ, এখানে রাখো। উপরে কি কাগজ আছে দেখো, এগুলো নামাও। নামাই ওখানে কানেকশন গুলা বন্ধ কর। হ্যাঁ, এটা এখন ইয়ে হবে না মনে হয়, আগে এটা উঠাইতে হবে। দাঁড়াও, কানেকশন গুলো খুলে ফেলতে হবে, কানেকশন তো দরকার নেই। এই যে এখানে দাও। হ্যাঁ, এটা এখানে রাখো। আরেকটা আছে, হ্যাঁ, এটা খোলা, এটা খোলা না, দেখি। এটা হচ্ছে প্রিন্টারের ওই যে কানেকশন, ওখানে ওইটা থাক, ওইটা নিয়ে যাও। বুঝে যাও। তারিখ দিয়ে এটা নিয়ে যাবেন স্যার কপিটা, হ্যাঁ, এটা নিয়ে যাবেন। এটা নেওয়া যাবে না কেন? এটা ওই যে কানেকশন, ওই যে এখানে আছে মনে হয়। আগে এটা কোনটা দেখো, ওইটা কি? হ্যাঁ, হ্যালো, সরি তোমরা, আমি নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। তোমাদের সিলেবাস অনেক পিছিয়ে তো, এই জন্য আমি আর বলছি না। এখানে ছোট ছোট প্রশ্ন হইতে পারে বলেছিলাম, যেভাবে তোমরা আমি মুখে বলে গিয়েছিলাম সব সময়। এখানে ওইভাবে করে তোমরা রেডি থাকবে। আমরা নতুন
এটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। এই টপিকসটার নাম হচ্ছে উপরে দেয়া আছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কনসেপ্টস। কোথায় গেল? অর্থাৎ যে কোনো ট্রান্সপোর্টেশন মোড হোক না কেন, আগে একটা প্ল্যানিং করতে হয়। প্ল্যানিং ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না। যে কোনো কাজ। তাহলে ট্রান্সপোর্টেশন মোড যে কোনোটাতে যাই না কেন, আমাদের আগে একটা প্ল্যানিং করতে হবে। রোড একটা করব বললে হুট করে শুরু করে দিলাম মাটি কাটাকুটি, তা তো হবে না। তা এখানে ম্যাটেরিয়াল কোত্থেকে পাবো, মেশিন কোত্থেকে পাবো, লেবার কোত্থেকে পাবো, তারপর পয়সা কোত্থেকে পাবো, এই সমস্ত চিন্তা করে প্ল্যানিংটা আগে করতে হবে। এই প্ল্যানিং করতে গেলে কিছু ডাটা কালেকশন করতে হয়। এই জন্য বলা হচ্ছে, প্রথম লিখেছি কনসেপ্ট কালেকশন, এটা হচ্ছে ডাটা কালেকশন। আর স্টাডি, ওই ডাটাগুলো স্টাডি করা, তারপর ওগুলো অ্যানালাইসিস করা অফ বেসিক ডাটা। অর্থাৎ কনসেপ্ট কালেকশন, স্টাডি, অ্যানালাইসিস অফ বেসিক ডাটা। প্ল্যানিং করতে গেলে ডাটার দরকার। এই ডাটাগুলো হবে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে, অর্থাৎ যার জন্য আমি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করব, সেই এলাকায়, সেই জায়গায়, সেই এরিয়াতে ফিজিক্যালি এই ডাটাগুলো কালেকশন করতে হবে প্ল্যানিং করার আগে, যে এরিয়াতে করব সেই জায়গায়। যাই হোক, আমরা একটার পর একটা বুঝতে পারবো। আগে আমরা এখন শুধুমাত্র, যেহেতু হাইওয়ে নিয়ে আমি পড়াবো, আমি শুধু হাইওয়ে প্ল্যানিংটা কি, সব ক্ষেত্রে, সব ট্রান্সপোর্টেশন মোডের ক্ষেত্রে প্ল্যানিং ডেফিনেশন একই। আমরা হাইওয়ে নিয়ে বলি, ইট ইজ এ প্রি রিকুইজিশন। প্রি রিকুইজিশন মানে কি? আগে ভাগে একটা কি কি করব এটা রেডি রাখা, প্রি রিকুইজিশন, বিফোর টেকিং আপ এনি হাইওয়ে ডেভেলপমেন্টাল প্রোগ্রাম। হাইওয়ে ডেভেলপমেন্টাল প্রোগ্রাম শুরু করার আগে কি কি দরকার, কোন কোন পথ দিয়ে আগাবো, কিভাবে আগাবো, সেটা বলে রাখাটাই হচ্ছে প্ল্যানিং। তো প্ল্যানিং এর অবজেক্টিভ গুলো কি? আমরা হাইওয়ে প্ল্যানিং করতে গেলে কি কি অবজেক্টিভ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা, যে এরিয়ার জন্য করব, আমার যে টাকা আছে এই টাকার মধ্যে কিভাবে একটা ম্যাক্সিমাম লেন্থ কিভাবে আমি কনস্ট্রাকশন করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই হচ্ছে প্রথম অবজেক্টিভ। এই চ্যাপ্টারটা খান্নার বই থেকে মেইনলি মানে অ্যাবাউট 90% খান্নার বই থেকে। আর আগের চ্যাপ্টার গুলো বিভিন্ন বই থেকে, আমার নিজস্ব ইয়ে থেকে সংগ্রহ করা। আগের দুইটা ক্লাস যে নিলাম, এগুলো মিক্স। এগুলোর আমি ওই দুইটা চ্যাপ্টারের MS ওয়ার্ড কপি তোমাদের দেব বলেছিলাম, দেখি আজকে দিতে পারি কিনা। আর এগুলো বইতে যেহেতু, বইগুলো দেয়া হবে না। তাহলে দ্বিতীয় অবজেক্টিভ কি? টু প্ল্যান রোড সিস্টেম ফর ফিউচার অ্যান্টিসিপেটেড রিকোয়ারমেন্ট। আজকের জন্য করলে হবে না, আমি 20 বছর, 25 বছর, 30 বছর বা 50 বছরের কি রকম হবে, অ্যান্টিসিপেটেড রিকোয়ারমেন্ট কি রকম হবে, তার উদ্দেশ্যেই করব আজকে থেকে শুরু করে।
এটা আইদার নিউ রোড হইতে পারে অথবা কোন রোডকে ইমপ্রুভ হইতে পারে। আর ওখানে এরিয়ার জন্য করলে তো শুধু একটা হবে না, ফিক্স আপ ডেট ওয়াইজ প্রায়োরিটিস, মানে আগে কোনটা করব এরপরে কোনটা করব প্রায়োরিটি দিতে হবে। আমি নেতা বলে আমার দিকেরটা আগে করবে সেটা হবে না, যেটা প্রয়োজন আগে সেটা আগে করব। তারপর ফেজ ডেভেলপমেন্ট মানে এইটাতে করতে গেলে কোন পোর্শনটা আগে করব। মনে করো একটা সিলেকশন হলো প্রায়োরিটি হিসাবে, এটাতে আবার কোন অংশটুকু আগে করব, কোন ফেজ আগে করব সেটা। তারপর ফাইনালি এই সমস্ত প্ল্যানিং করতে গেলে ফাইন্যান্সিং সিস্টেমটা কিরকম হবে, অর্থাৎ টাকা পয়সা খরচ কিরকম হবে না হবে সেটা একটা আইডিয়া। তাহলে প্ল্যানিং এর উদ্দেশ্য কি তোমরা বুঝতে পেরেছো? প্রথমে হচ্ছে যা পয়সা পাতি আছে ওগুলো দিয়ে ম্যাক্সিমাম একটা সুইটেবল কত রোড করা যায়। তারপর হচ্ছে এটা এমনি করলে হবে না, এটা ফিউচার কত বছরের জন্য করব। তারপর কথা হচ্ছে ডেট ওয়াইজ প্রায়োরিটি দেব, কোনটা আগে করব। আবার যেটা সিলেকশন হবে তার মধ্যে ফেজ ওয়াইজ কিভাবে করা যায়। ফেজ ওয়াইজ মানে ধরো একটা মাস্টার প্ল্যান রেডি করলাম, এই প্রথম বছরে কোন অংশটুকু করব, দ্বিতীয় বছরে কোন অংশ, অথবা প্রথম মাসে কোনটা করব, এইভাবে এটাকে একই কথা। ও প্রায়োরিটি আর ফেজ মোটামুটি সেম। তারপর ফাইনালি এটা করতে গেলে টাকা পয়সা কিরকম খরচ হবে, এটাকে বলা ফাইন্যান্সিং সিস্টেম। এইবার প্রশ্ন হচ্ছে এই প্ল্যানিং এর প্রয়োজন কেন? এই জন্য এটার নাম দিয়েছি নিড ফর প্ল্যানিং। ওটা হচ্ছে উদ্দেশ্য, মানে যদি প্ল্যানিং করি কি উদ্দেশ্যে করব। আর এখন প্রশ্ন হচ্ছে কেন প্ল্যানিং করব, মানে কেন না, এটা ওকে বলো প্রয়োজন কেন। প্ল্যানিং এর প্রয়োজন হয়ে পড়ে প্র্যাকটিক্যালি 4টা কারণে। প্রথম হচ্ছে লাস্ট গ্রাউন্ড ডিমান্ড, যেটাকে ব্যাকলগ বলা হয়। ওই যে তোমরা অনেকে যারা ফেল করো তারা পরবর্তীতে গিয়ে ব্যাকলগ নিতে হয়, এইখানেও একই। প্রথম শুরু করেছিলাম, কোনো কারণে পাস করতে পারিনি বা সম্পূর্ণ করতে পারিনি, এটা 10-20 বছর বাদে গিয়ে যদি আবার করতে চাই তাইলে একটা প্ল্যানিং প্রয়োজন। কারণ 10 বছর বাদে ম্যাটেরিয়াল জায়গার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, ম্যাটেরিয়ালের দাম বেড়ে যায়, লেবারের দাম বেড়ে যায়, মেশিনের দাম বেড়ে যায়, এই কারণে আবার নতুন ভাবে করতে হবে। তারপর যে রিপ্লেসমেন্ট মানে বেশ পুরানো হয়ে গেছে, এটাকে নতুন ভাবে রিপ্লেস করতে হয়, অর্থাৎ ওগুলা উঠাইয়া বা ঠিক করে আবার নতুন দিতে হবে। এক্সপানশন মানে রোড ছোট, এটাকে বড় করা, এটা আরেকটা কারণ। এই কারণেই আমাদের ইয়ে দরকার, প্ল্যানিং দরকার। ইনক্রিজিং কোয়ালিটি অফ সার্ভিস, রোড সব ঠিক আছে, রোড করা আছে, এক্সপানশনও লাগবে না, কিন্তু এটার কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি বলতে যে রোডে উঁচু ছিল, সারফেস ভালো ছিল না, তাহলে এটাকে নতুন ভাবে কোয়ালিটি বাড়াতে হয়। এটাকে লেভেল অফ সার্ভিস বলে। লেভেল অফ সার্ভিস হিসেবে রাস্তাকে ভাগ করা হয়, সেটা তোমাদের পড়ানো হয় নাই। লেভেল অফ সার্ভিস এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আছে। এ হচ্ছে সবচেয়ে ভালো ক্যাটাগরি, বি হচ্ছে তার চেয়ে একটু খারাপ, সি আরো খারাপ, এইভাবে করে জি পর্যন্ত ভাগ আছে।
তো লেভেল অফ সার্ভিস বাড়ানো যায়। তো লেভেল অফ সার্ভিস বাড়াতে গেলেও প্ল্যানিং করতে হবে। তাহলে প্রয়োজন কখন? আমরা 4টা কারণ বলতে পারি: লস গ্রাউন্ড ডিমান্ড, রিপ্লেসমেন্ট, এক্সপানশন, ইনক্রিজিং কোয়ালিটি অফ সার্ভিস। এই যেখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, বইতে আরো সুন্দরভাবে দেওয়া আছে, আমি মুখেও বলেছি, তোমরা সংগ্রহ করবে। এইবার হচ্ছে একটা আমেরিকার একটা রিজিওনাল এক্সপ্রেসওয়ে, কিভাবে তারা আগে কি রোড ছিল এখন কিভাবে এটাকে যুক্ত করেছে। এই লাল দাগ যেগুলো দেয়া আছে, এই লাল দাগগুলো হচ্ছে নতুন রোড, আগে এক্সিস্টিং রোড ছিল নীলগুলো। তাহলে এই প্ল্যানটা নতুন ভাবে করতে গেলে কোন দিক থেকে নতুন রোড কোথায় যোগ হবে সেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা প্ল্যান। এবার সেই প্ল্যানিং করতে গেলে প্ল্যানিং সার্ভে, প্রথম সার্ভে বা স্টাডি যাকে বলি, এই প্ল্যানিং সার্ভে গুলো কি কি? তোমরা দেখতে পাচ্ছ প্ল্যানিং সার্ভে 2টি অংশে ভাগ। প্ল্যানিং সার্ভে না, এই প্ল্যানিংটা 2টা, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্ল্যানিং সার্ভে। 2টি অংশে ভাগ করেছি। অ্যাসেসমেন্ট অফ রোড লেন্থ রিকোয়ারমেন্ট, মানে কত রোড লেন্থ লাগবে সেটা অ্যাসেস করা, আইডিয়া নেওয়া। ফরেন এরিয়া আমি আগেও বলেছি, একটা এরিয়ার জন্য। এরিয়াটা একটা গ্রাম হইতে পারে, একটা উপজেলা হইতে পারে, একটা ডিস্ট্রিক্ট হইতে পারে, একটা ডিভিশন হইতে পারে। স্টেট বলছে এখানে ইন্ডিয়ান বইতে, এটা আমাদের এখানে বলছে ডিভিশন, অথবা পুরো দেশের জন্য হইতে পারে। এগুলো বিরাট ব্যাপার। এইটাই হচ্ছে প্ল্যানিং সার্ভে। প্ল্যানিং না, পুরো প্ল্যানিং হচ্ছে 2টি অংশে ভাগ। প্রথম অংশ হচ্ছে সার্ভে, দ্বিতীয় অংশ হচ্ছে প্রিপারেশন অফ মাস্টার প্ল্যান। একটা মাস্টার প্ল্যান রেডি করতে হবে, ওখানে ফেজিং গুলো দিতে হবে। ফেজিং মানে কি বলেছি? ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। প্রথম ফেজে কি কি হবে, দ্বিতীয় ফেজে কি কি হবে, তৃতীয় ফেজে কি কি হবে, এটাকে বলা হয় ফেজিং, যাকে বলা হয় প্রায়োরিটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্ল্যানিং সম্পূর্ণ করতে বললে প্রথম সার্ভে, এই সার্ভেটা হচ্ছে ফিল্ডে গিয়ে ফ্যাকচুয়াল ডাটা কালেকশন। ফ্যাকচুয়াল মানে এক্স্যাক্টলি কি আছে, ফ্যাক্ট। ফ্যাক্ট থেকে ফ্যাকচুয়াল, বাস্তবিক, ফ্যাকচুয়াল ডাটা কালেকশন। এই ডাটাগুলো কালেকশন করতে হবে। হ্যালো, পরে কথা বলো, আমি ক্লাসে আছি। তাহলে বুঝতে পেরেছ, টোটাল হাইওয়ে প্ল্যানিংটাকে 2টি অংশে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফিল্ডের থেকে ডাটা কালেকশন, আর ওই ডাটার উপর ভিত্তি করে একটা মাস্টার প্ল্যান রেডি করা, যেখানে কি থাকবে, ফেজিং থাকবে। ফেজিং কি বলেছি, মানে ফার্স্ট ইয়ারে কি হবে, সেকেন্ড ইয়ারে কি হবে, 5 ইয়ার প্ল্যান হইতে পারে, অ্যানুয়াল, ইন অ্যানুয়াল অর ইন 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, এখন এই যে অ্যাসেসমেন্ট অফ, ওই যে সার্ভেতে কি করব, রোড ল্যান্ড রিকোয়ারমেন্ট কত সেটা জানতে চাইবে। এটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে।
ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে কাকে বলে? ফিল্ডে গিয়ে ফ্যাকচুয়াল ডাটা কালেকশন। এক কথায় এই যে টু কালেক্ট, এটা হচ্ছে কি ফর অ্যাসেসিং দ্য রোড লেন্থ রিকোয়ারমেন্ট ফিল্ড সার্ভে আর টু বি ক্যারিড আউট টু কালেক্ট দ্য ডাটা রিকোয়ার্ড ফর ডিটারমাইনিং দ্য লেন্থ অফ দ্য রোড সিস্টেম। ফিল্ডে গিয়ে যেটা জানতে হবে সেটাই, এই জন্যই বলা হচ্ছে দ্য ফিল্ড সার্ভে দাস required for the collecting the factual data, বাস্তব ডাটা যেটা factual data may be called as planning survey or fact finding survey. এটা ছোট প্রশ্ন হিসাবে আসে, what do you mean by fact finding survey? What are its various component? What are the various surveys involved in highway planning? তাহলে এটা গেল ডেফিনিশন। এবার কি কি অংশ সেটা এখানে দেখাচ্ছি। ভেরিয়াস টাইপস অফ প্ল্যানিং, স্টাডি অর ডাটা কালেকশন, যেটা বলেছিলাম ইকোনমিক স্টাডিজ। কয়টা সার্ভে? প্রথম ইকোনমিক সার্ভে করতে, সার্ভে অথবা স্টাডি দুইটার একটা নাম বলতে পারো। ইকোনমিক সার্ভে, ফাইন্যান্সিয়াল সার্ভে, ট্রাফিক অর রোড ইউজ স্টাডিজ or survey, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। এই চারটা স্টাডি। তাহলে এগুলো কোথায় করবো স্টাডি গুলো? হ্যালো, বলো, উত্তর দাও। এই স্টাডি গুলো কোথায় করব? ফিল্ডে, অর্থাৎ যে এরিয়াতে আমরা প্ল্যানিং করব, যে এরিয়ার জন্য, সেই এরিয়াতে গিয়ে গিয়ে ক্রমান্বয়ে সবগুলোর জন্য করতে হবে। এগুলো হচ্ছে ডাটা কালেকশন। কি ডাটা? ফ্যাকচুয়াল ডাটা। ফ্যাকচুয়াল ডাটা মানে কি? বাস্তব ডাটা, কোন জায়গায় কি আছে নাই সেটা সংগ্রহ করা। এগুলো সংগ্রহ করতে গেলে আমরা 4টা হেডিং এ ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে কি ইকোনমিক স্টাডি, তারপর ফাইন্যান্সিয়াল স্টাডি, ট্রাফিক এন্ড রোড ইউজ স্টাডি, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাডি। তাহলে প্রথম ইকোনমিক স্টাডিতে কি কি ডাটা কালেকশন করতে হয় আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট লিখেছি। এছাড়া আরো অনেক আছে, বইতে খান্নার বই বলেছি, খান্নার বইতে অনেক পয়েন্ট গুলো ডিটেলস দেওয়া আছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরেছি। এগুলো সব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বা তোমার প্র্যাকটিক্যাল লাইফের, প্রফেশনাল লাইফের। তাহলে ইকোনমিক স্টাডিজে ফিল্ডে গিয়ে আমরা কি কি ডাটা নেব দেখো। এর আন্ডার হচ্ছে পপুলেশন এন্ড ইটস ডিস্ট্রিবিউশন। ওই এরিয়ার প্রতি গ্রামে, টাউনে এবং আদার লোকালিটি
উইথ দ্য এরিয়া ক্লাসিফাইড ইন গ্রুপ, অর্থাৎ এটাকে গ্রুপে ভাগ করতে হয়। কিরকম গ্রুপ? ধরো 1000 থেকে 2000 লোকের বাস আছে এই গ্রামে, আরেকটা গ্রামে দেখা যাচ্ছে 4000 থেকে 5000। এইরকম ইস্ট ভিলেজ বলতে একটা উপজেলা যদি করি, দেখা যাবে তোমার 30টা যদি ভিলেজ থাকে, কোন ভিলেজে লোক সংখ্যা কম, কোন ভিলেজে লোক সংখ্যা বেশি। অনুরূপভাবে টাউন যদি হয়, কোন টাউনে বেশি, কোন টাউনে কম, তাহলে সেই হিসাবে আমাদের ক্লাসিফাইড করতে হয়। ওই যে স্ট্যাটিস্টিক্সে যেমন তোমরা বিভিন্ন গ্রুপ ভাগ করো, ওই রকম স্ট্যাটিস্টিক্স পড়েছো না? এটা তো ক্লাস 5-4 থেকে আছে, আর এখানে ইঞ্জিনিয়ারিং এও পড়েছো মনে হয়। আর এই যে লোক সংখ্যা, তাদের ডিস্ট্রিবিউশনে কোন এরিয়াতে কোন এলাকায় কত বেশি, এদের পপুলেশন গ্রোথটা কিরকম, এটাকে বলা হয় ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ। তারপর ওই প্রতিটা গ্রামে এগ্রিকালচারাল প্রোডাক্ট কিরকম, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিরকম, এগুলো আবার ক্লাসিফাইড করতে হয় এরিয়া ওয়াইজ। তারপর ট্রেন্ডটা কিরকম, ইন্ডাস্ট্রিয়াল আর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ট্রেন্ড কিরকম। ট্রেন্ড বলতে কি বোঝায়? মানে আগে থেকে কিরকম ভাবে বেড়ে আসছে, পপুলেশন গ্রোথ, এগ্রিকালচারাল গ্রোথ, এগুলো ট্রেন্ড কিরকম। 1 বছর আগে কি ছিল, 2 বছর আগে কি ছিল, 3 বছর আগে কি ছিল, তারপর ওই ট্রেন্ড ধরে ভবিষ্যতে কি হবে সেটা বোঝা যায়। Existing facilities with regard to communication, recreation and education. কমিউনিকেশনের জন্য কি কি ফ্যাসিলিটি আছে? কমিউনিকেশন মানে কি? ট্রান্সপোর্টেশন। কি কি আছে? রেলওয়ে আছে, মনে করো হাইওয়ে আছে, তারপর আছে ওয়াটারওয়ে আছে, তারপর ইন্টারনেট কানেকশন আছে, তারপর পোস্ট অফিস আছে। এইগুলো হচ্ছে সব ট্রান্সপোর্টেশনের অন্তর্গত। রিক্রিয়েশনের কি আছে? বা এডুকেশনের হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি আছে? এই পুরো এরিয়ার পার ক্যাপিটা ইনকাম কত, এগুলো আমাদের সংগ্রহ করতে হবে। এবার ফাইন্যান্সিয়াল স্টাডিজ। তাহলে ইকোনমিক স্টাডিজ হচ্ছে পপুলেশন আর ওদের ডিস্ট্রিবিউশন, ওদের পপুলেশন গ্রোথ, তারপর ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারালের কিরকম আছে, ওদের ট্রেন্ড কিরকম, কমিউনিকেশন কিরকম, এইগুলো মিলিয়েই হচ্ছে আমাদের ইকোনমিক স্টাডিজ। আরো কিছু পয়েন্ট আছে, এগুলো বই থেকে দেখে নিতে পারো। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টাডি। দুটোর মধ্যে মিল আছে, একটা ইকোনমিক আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। ইকোনমিক মানে ওই এলাকার বর্তমান কি রকম আছে, আর ফাইন্যান্সিয়াল মানে এই টাকা পয়সাগুলো থেকে সোর্স করতে, রাজস্ব ইনকাম গুলো কোত্থেকে, আর রাস্তা করলে কিরকম ইনকাম হইতে পারে, এই সমস্ত। এখানে লিভিং স্ট্যান্ডার্ড কিরকম, সোর্সেস অফ ইনকাম, লিভিং স্ট্যান্ডার্ড, রিসোর্সেস অ্যাট লোকাল লেভেল, তারপর ফিউচার ট্রেন্ড ইন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট।
এটা সব সময় দেখতে হবে ফিউচার ট্রেন্ড, মানে এটা সামনে কিভাবে বদলিতে হবে বা ট্রেন্ডটা কিরকম। এবার হচ্ছে ট্রাফিক অ্যান্ড রোড ইউজ স্টাডিজ। এটা তোমরা এমনি বুঝতে পারছো, এখানে কি কি ধরনের গাড়ি, কত ভলিউমের গাড়ি, তারপর রোড নেটওয়ার্ক কিরকম, এই সমস্ত গুলো। এই যে ট্রাফিক ভলিউম ইন ভেহিকল পার ডে, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, পিক অ্যান্ড ডিজাইন আওয়ারলি ট্রাফিক ভলিউম, এগুলো কি আমাকে বের করতে হবে। অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন স্টাডিজ, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন মানে কি, এটাকে ওডি স্টাডিজ বলে সংক্ষেপে, ওডি, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। মানে একটা গাড়ি কোত্থেকে রওনা দিল, কোথায় যাবে। এই যে সিলেটের সামনে জিজ্ঞেস করলে রাস্তার মাথা যাবে, কেউ যাবে শহরে, কেউ যায় নোয়াপাড়া, কেউ যায় মদনাঘাট। এইরকম ওদের ডেস্টিনেশন ধরে এই ডাটাটা সংগ্রহ করতে হয়, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। ট্রাফিক ফ্লো প্যাটার্ন, ফ্লো প্যাটার্ন কিরকম, অর্থাৎ কোন ধরনের গাড়ি কত বাড়লো কমলো, এই প্যাটার্ন মানে এটাও ট্রেন্ডের মতোই। মাস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, মাস ট্রান্সপোর্টেশন মানে গণপরিবহন আছে কিনা, আর ওই রোডে বা ওই সমস্ত ইয়েতে অ্যাক্সিডেন্ট, ওদের কস্ট অ্যানালাইসিস এন্ড কজেস এগুলো বের করতে হবে। তারপর ফিউচার ট্রেন্ড, ভবিষ্যতে এই সমস্ত গুলোর কিরকম হইতে পারে। গ্রোথ ইন ট্রাফিক ভলিউম এন্ড গুডস ট্রাফিক ট্রেন্ড, গুডস ট্রাফিক মানে ট্রাক যাদের বলা হয়, ট্রেন্ড ইন ট্রাফিক প্যাটার্ন। তারপর গ্রোথ অফ প্যাসেঞ্জার ট্রিপ, এটা কি, অর্থাৎ ট্রিপ মানে যাওয়া এবং আসা, প্যাসেঞ্জারেরা যাওয়া আসার গ্রোথ কিরকম। এন্ড দ্য ট্রেন্ড ইন দ্য সাইজ অফ মোডস, ট্রেন্ড অর্থাৎ বাসে যাওয়ার লোক বেশি না সিএনজিতে যাওয়ার লোক বেশি, না কারে যাওয়ার লোক বেশি, না টেম্পোতে যাওয়ার লোক বেশি, এইগুলোই হচ্ছে চয়েস, কে কোনটাতে চয়েস করে, কোন ট্রান্সপোর্টেশন মোডে যেতে চায়। আর ইঞ্জিনিয়ারিং স্টাডিজে কি হবে, ইঞ্জিনিয়ারিং স্টাডিজে যে সয়েল ম্যাটেরিয়াল, তারপর বর্তমানে রোড কিরকম, আর যে এরিয়াতে আমরা করবো ট্রপোগ্রাফিক সার্ভে, সয়েল সার্ভে, এই সমস্ত মিলিয়েই হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। এটা তোমরা সব বুঝতে পারবো, মানে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যেগুলো হয়। এখানে রোড লাইফ স্টাডিজ, ট্রাফিক স্টাডিজ, এই যে অরিজিন এন্ড ডেস্টিনেশন, এটা এখানেও বলছে। তারপর স্পেশাল প্রবলেম কি হবে, ড্রেনেজে কি অবস্থা, কনস্ট্রাকশনের কি অবস্থা, মেনটেনেন্সের কোনো ঘাটতে হবে কিনা, এই সমস্ত মিলিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি, এটা একটু বড় হিসাবে আসে। হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে, what are the various types of surveys involved in this finding, তারপর explain them, what are the data collected for each survey, এইভাবে আসতে হবে। এইবার ডাটা কালেকশন হয়ে গেল, অফিসে বসে কিছু প্ল্যান রেডি করতে হবে। এটাকে এখানেও 4টা প্ল্যান, মানে ডাটাগুলো আনার পরে কিছু গ্রাফ, কিছু টেবল, কিছু ডেসক্রিপশন, এগুলো দিয়েই একটা রিপোর্ট রেডি করতে হয়। তার মধ্যে 4টা প্ল্যান ইম্পর্টেন্ট। প্ল্যান 1, প্ল্যান 1-এ কি থাকে, ওই জেনারেল যে সমস্ত আছে, শোয়িং ডিটেইলস
কি কি টপোগ্রাফি মানে কি? ভূপৃষ্ঠ কিরকম উঁচু নিচু, এটা জলাশয় না পাহাড়ি না সমতল, এইগুলাকে বলা হয় টপোগ্রাফিক্যাল। আর এক্সিস্টিং রোড নেটওয়ার্ক কিরকম আছে, ড্রেনেজ স্ট্রাকচার কিরকম আছে। ড্রেনেজ স্ট্রাকচার বলতে কি বোঝায়? সারফেস ড্রেনেজ, সাবসারফেস ড্রেনেজ, আবার ক্রস ড্রেনেজ, 3 ধরনের ড্রেনেজ হয়। সারফেস ড্রেনেজ মানে রোডের উপরে ড্রেন আর ওয়াটার তাড়াতাড়ি ড্রেন হয় কিনা। সাবসারফেস মানে রাস্তার ভিতরে পানি ঢুকলে কি অবস্থা হয়, সাবসারফেস। আর একটা হচ্ছে ক্রস ড্রেনেজ। ক্রস ড্রেনেজ কি? রোড যাওয়ার পথে কয়টা কালভার্ট, কয়টা ব্রিজ, কয়টা স্ল্যাব ব্রিজ, কয়টা ডেক গার্ডার ব্রিজ, কয়টা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, এইগুলোকে বলা হয় ক্রস ড্রেনেজ। তো সুতরাং ড্রেনেজ গুলো ইম্পর্টেন্ট। আর কয়টা রিভার, ক্যানেল, টাউন কয়টা, ভিলেজ কয়টা, উইথ দ্য পপুলেশন হিসাবে এগুলো লিস্ট করে ফেলতে হবে। কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এগুলো আসতে হবে। তাহলে এটা প্ল্যান 1 এ গেল। প্ল্যান 2 তে কি থাকবে? ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন গ্রুপ। যে ক্লাসিফাইড পপুলেশন গ্রুপ করতে হবে বলেছিলাম। 30টা গ্রাম হলে 1000 থেকে 2000 এর মধ্যে মানুষ আছে এরকম কয়টা গ্রাম, 3000 থেকে 4000 আছে এরকম কয়টা গ্রাম, এইভাবে করে পপুলেশন রেঞ্জের উপর ভিত্তি করে কয়টা আছে নাই এটা লিস্ট করা। তারপর হচ্ছে এরপরে হচ্ছে এগ্রিকালচারাল, এই যে কোয়ান্টিটিস অফ প্রোডাক্টিভিটি। কোয়ান্টিটিস অফ প্রোডাক্টিভিটি মানে কি বোঝাচ্ছে? এখানে কি কি প্রোডাকশন হয়? এগ্রিকালচার প্রোডাকশন হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়, এই দুটাই মেইনলি। তারপর লাস্টের প্ল্যানে কি থাকবে? রোড নেটওয়ার্ক, ট্রাফিক ফ্লো কোন জায়গায় কত। এখানে অরিজিন এন্ড ডেস্টিনেশন সার্ভে ওটাতেই বসাতে হয়, ওটাকে বলা হয় ওডি সার্ভে। অরিজিন এন্ড ডেস্টিনেশন কে সংক্ষেপে বলা ও ড্যাশ ডি সার্ভে, ওডি সার্ভে। ওখান থেকে ডিজিএল লাইন করতে হয়। ডিজিএল লাইন মানে ম্যাগনিটিউড অনুসারে কিছু ডাটা আঁকতে হয়, যাকে বলা হয় ডিজিএল লাইন ডায়াগ্রাম। সেগুলো আমরা একটু পরে দেখাবো। এই যে ডাটা প্ল্যান 4টা করেছি, প্ল্যান থেকে ইন্টারপ্রেট করে অ্যানালাইসিস করতে হবে। কোন দিকে রাস্তা দেওয়া যায় একটা রাফ আইডিয়া নিতে হবে। এইরকম রাফ আইডিয়া নিয়ে 3-4টা প্রপোজাল বার করাতে হয় অ্যানালাইসিস করার পরে। মানে রাস্তা এদিকে নিলে ভালো হবে মনে হয়, আরেকটা অপশন এদিকে ওদিকে ভালো হবে, এইভাবে করে অপশন রেডি করতে হবে নিজের আইডিয়া দিয়ে। এগুলা ইঞ্জিনিয়ারিং হাইওয়ে ইঞ্জিনিয়ার বা হাইওয়ে প্ল্যানিং ইঞ্জিনিয়াররা এগুলো রেডি করে সাধারণত। এই যে এরকম একটা অপশন, 4টা অপশন ইন্টারপ্রেট করে তারা 4টা অপশন করছে একটা এরিয়ার জন্য। এরিয়াটা এই যে সার্কুলার যেটা দেখানো হচ্ছে একটা মানে আন্দাজে একটা এরিয়া ধরেছে আর কি। এর মধ্যে এক্সিস্টিং রোড হচ্ছে যেগুলো ডটেড দেয়া আছে এগুলো, আর যেগুলো ডার্ক লাইন দেয়া আছে এগুলো হচ্ছে সাজেস্টেড। এখন নতুন ভাবে সাজেশন করা হচ্ছে যাতে এখানে ইমপ্রুভ হয় এই এলাকাটা। অন্যরূপ ভাবে এই যে পি বলছে প্ল্যান কিউ আর এস, এরকম 4টা প্ল্যান রেডি করেছে। রেডি করে কোনটা এখন বেস্ট সেটা বের করতে হবে। আর ডটেড যেগুলো বারবার বলছে এটা হচ্ছে কি এক্সিস্টিং রোড। এই যে এখানে নতুন রোড অনেক বেশি দিয়েছে,
তাহলে ডাটা অনুযায়ী 4টা পসিবল অপশন রেডি করেছে, এখান থেকে কোনটা মোস্ট সুইটেবল সেটা বের করতে হবে। সেটাই হচ্ছে মাস্টার প্ল্যান। যেটা বের হবে সেটা হচ্ছে মাস্টার প্ল্যান। আমাদের প্রথম অংশ শেষ। আমরা বলেছিলাম হাইওয়ে প্ল্যানিং 2টি অংশে ভাগ। এরপরে অ্যানালাইসিসের পরে হচ্ছে এবার মাস্টার প্ল্যান রেডি করা। এই যে প্রিপারেশন অফ সেকেন্ড ফেজ, এটা প্রিপারেশন অফ মাস্টার প্ল্যান এন্ড ইটস ফেজিং। তাহলে মাস্টার প্ল্যান কাকে বলে? Master plan is the final road development plan for the area under study. Final, এটা ফাইনাল, তবে ওখানে ফেজ থাকবে। প্রথম বছরে সব করা সম্ভব হয় না, সময়, টাকা, পয়সা সব মিলিয়ে এই জন্য ফেজ করতে হবে। কোন অংশ আগে হবে, কোন দিকেরটা আগে হবে, এইগুলো করা। এই জন্য বলা হচ্ছে মাস্টার প্ল্যান এন্ড ইটস ফেজিং, এবং এটার ধাপ ধাপ নির্ণয় করা। তাহলে বেসড অন দা এভাব প্ল্যান মানে আমরা যে আগে 4টা প্ল্যান করলাম, ওখান থেকে ডিফারেন্ট পসিবল নেটওয়ার্ক অফ নিউ রোড এন্ড ইমপ্রুভমেন্ট অফ সাম অফ দ্য এক্সিস্টিং রোড আর প্রপোজড। পসিবল রোড নেটওয়ার্ক, আমি কিছু ডিফারেন্ট পসিবল বলছে, অপশন দিতে হবে। এইরকম অপশনে যে একটু আগে যে 4টা অপশন দেখালাম একই এরিয়ার জন্য, কোন অপশনটা সুইটেবল এটা পরে আমরা বাছবো, কিন্তু আগে প্রপোজাল দিতে হবে, প্রপোজাল বার করাতে হবে। ইন ইজ প্রপোজাল, হ্যাঁ কেউ কিছু বলবে? In his proposal, the population and the productivity of his locality, the traffic flow, topography, and all other details, both existing and possible changes in future, are kept in view. এই পয়েন্টগুলো অন্তত মাথায় রেখে প্রপোজাল গুলো দাঁড় করাতে হবে। এই জন্য বলছি ইন হিজ প্রপোজাল কি কি থাকবে, অ্যাটলিস্ট এগুলো আর kept in view, এগুলো মাথায় রেখে বা সামনে রেখে আমাদের প্রপোজাল দাঁড় করাতে হবে। আর প্রপোজাল দাঁড় করার সময় কোনোটা চেয়ে কম বা বেশি এরকম না হবে না, একটা চেয়ে একটা কম না, এইরকম ভাব নিয়েই করতে হবে, এইরকম ডাটা দিয়েই করতে হবে। তাহলে এগুলো থেকেই আমরা এখন ফাইনাল একটা বের করব। এই যে এখানে আমি বলেছি ডিফারেন্ট ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্ট অ্যাচিভ। The next step is to compare the various alternate proposal of road system. Compare করে which may be considered, select the one, to select the one which may be considered as best under the plan period. এটা বেস্ট যেটা সেটা বের করতে হবে, কিন্তু বেস্ট এটা বের করা অনেকটা, সেই জন্য একটা টুল ব্যবহার করতে হবে, টুল বা একটা সিস্টেম। সেই সিস্টেমের নাম হচ্ছে স্যাচুরেশন সিস্টেম। এটা ইউএস ট্রান্সপোর্টেশন অফ প্ল্যানিং তারা প্রায় সবসময় ইউজ করে। এই যে টু মেক ইউজ অফ দ্য কনসেপ্ট অফ স্যাচুরেশন সিস্টেম বেসড অন ইউএস সিস্টেম অফ হাইওয়ে প্ল্যানিং। হাইওয়ে প্ল্যানিং এ ওরা ইউজ করে, আমরা ওই কনসেপ্টটা ইউজ করে
এখন আমরা বেস্ট যেটা, যে প্রপোজাল কয়টা দাঁড় করালাম ওখান থেকে যেটা বেস্ট সেটা বেছে নেব। তারপর বাছার পরে এবার প্রায়োরিটি ভাগ করব, ফেজিং করব। যাই হোক, এখন আমরা তাহলে স্যাচুরেশন সিস্টেমটা কি? Saturation system for finding best proposal. আমাদের বেস্ট প্রপোজালটা বের করতে হবে, তাহলে ব্যবহার করব কি? স্যাচুরেশন সিস্টেম। তাহলে এটা কাকে বলে? The system by which optimum road length is calculated for an area based on the concept of obtaining maximum utility per unit length of road is known as saturation system or maximum utility system. The system by which optimum road length is calculated for an area based on the concept of obtaining maximum utility per unit length of road is known as saturation system or maximum utility system. তাহলে এটা বুঝতে পেরেছো? আমাদের ম্যাক্সিমাম ইউটিলিটি পার ইউনিট লেন্থ এটা বের করতে হবে। এটা বের করতে হবে কিভাবে, কোন মাধ্যমে? এই স্যাচুরেশন সিস্টেমে এটা বলা আছে কিভাবে বের করব। তাহলে ম্যাক্সিমাম ইউটিলিটি পার ইউনিট লেন্থ এক একটা প্রপোজালের প্রতিটার জন্য বের করব। বের করে যেটাতে ম্যাক্সিমাম পাবো সেটাই হবে আমাদের বেস্ট প্রপোজাল। চারটা প্রপোজাল আমরা দেখাইলাম, পি কিউ আর এস। পি তে কত, কিউ তে কত, আর এ কত, এস এ কত, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। কোন মেথডে? স্যাচুরেশন সিস্টেম। তাহলে ওখানে যেটা ম্যাক্সিমাম পাবো ভ্যালু সেটাই হবে বেস্ট প্রপোজাল। আমরা একটা অঙ্ক দিয়ে সেটা বোঝাবো। তাহলে এই প্রপোজালে, এই সিস্টেমে এই চারটা জিনিস মিনিমাম লাগবে: পপুলেশন, প্রোডাক্টিভিটি। এই দুটো জিনিস মেনলি লাগবে। প্রোডাক্টিভিটির মধ্যে বিভিন্ন রকম, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল, এইরকম হতে পারে, অথবা মানে যা যা প্রোডাকশন আছে এগুলোকে কাউন্টে আনতে হবে। আর পপুলেশন তো আছেই, রোড লেন্থ আছেই। আর এগুলো করার সময় আমরা ওই এলাকার হিলি এরিয়া বা কি কি টপোগ্রাফি সেটা আমরা চিন্তা করে করছিলাম। তাহলে স্যাচুরেশন সিস্টেম কাকে বলে? The system by which optimum length is calculated for an area based on the concept of obtaining maximum utility per unit length of road যখন বের করব তখন এটা, এই মেথডটাকে বলা হয় স্যাচুরেশন সিস্টেম বা ম্যাক্সিমাম ইউটিলিটি সিস্টেমও কয় এটাকে। এখন আমরা মেথডটা একটু দেখি। এটার তিনটে স্টেপ। প্রথম পপুলেশন ইউনিট বের করতে হবে। একটা স্ট্যান্ডার্ড কিছু ইউনিট ধরে, ওই যে পপুলেশন ধরো লেস দেন 500 আছে, আমরা এরিয়া বলছিলাম না, গ্রাম কয়টা গ্রাম আছে? 500 লোকের বেশি নাই। আবার কিছু গ্রাম আছে 500 থেকে 1000-এর মধ্যে, আবার কিছু আছে 1000 থেকে 2000-এর মধ্যে, কিছু আছে এত বা 5000-এর উপরেও গ্রাম থাকতে পারে। যেমন আমি যে গ্রামে বাস করি ওখানে 15,000 লোক আছে।
তো এখানে ওই রকম গ্রাম কয়টা আছে এগুলো নাম্বার করতে হবে, তাদেরকে ওয়েটেজ দিতে হবে। ওয়েটেজ মানে তোমরা যে গ্রেডিং করো 80% এর উপরে পেলে এটা হচ্ছে 75 থেকে 80 এর ভিতরে পেলে এটা হচ্ছে 3.75, এইভাবে ওয়েটেজ দিতে হয়। এটাকে বলা হয় ইউনিট ধরা। এটা গেল পপুলেশন। আবার প্রোডাক্টিভিটির মধ্যে এগ্রিকালচার প্রোডাক্ট কত, তাদের আমি 1000 টনে একটা ইউনিট ধরতে পারি। এই যে বলছে মে বি কনসিডার্ড ইকুইভ্যালেন্ট টু 1 ইউনিট, কত, এই যে 1000 টন। আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যদি হয় তাদেরকে আমরা 1000 না ধরে 100 টনকে এক ইউনিট ধরতে পারি। এখানে বলছে অ্যাসাইন সাম সুইটেবল ইউটিলিটি ইউনিট, 1 ইউনিট ধরতে পারি। আবার আছে গাছরা, কোল, এগুলো র ম্যাটেরিয়ালের জন্য আমরা একটা ইউনিট দিতে পারি। এই দিলে মোটামুটি আমাদের এই দুইটাতে টোটাল পপুলেশন ইউনিট পাবো, আবার টোটাল প্রোডাক্টিভিটি ইউনিট পাবো, একটা যোগ করার পরে। এইবার পপুলেশন ইউনিট, প্রোডাক্টিভিটি ইউনিট দুটো আবার যোগ করতে হবে। যোগ করে আমি প্রপোজাল 1-এ পি তে যা রোড লেন্থ পেয়েছে রোড লেন্থ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার প্রতিটার জন্য এরকম ভাগ করব, ভাগ করে রেজাল্ট যার বড় হবে সেটাই হচ্ছে বেস্ট। এই যে এই স্টেপ 1-এ গেল পপুলেশন ইউনিট বের করা, স্টেপ 2-তে হলো প্রোডাক্টিভিটি ইউনিট বের করা, স্টেপ 3-তে হলো টোটাল ইউটিলিটি ইউনিট বের করা। এই যে এখানে লিখেছি টোটাল ইউটিলিটি ইউনিট of each road system is found by adding the population unit and the productivity unit. তারপর টোটাল ইউনিটকে ডিভাইডেড বাই দ্য টোটাল রোড লেন্থ। তারপর আমরা ইউটিলিটি পার ইউনিট লেন্থ পাবো, এর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে বেস্ট ওয়ান। এই তিনটা স্টেপ একদম সিম্পল স্টেপ। এবার একটা আমরা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে অঙ্কটা এক্সাম্পল খান্নার বই থেকে 2.1, ওখানে এক্সাম্পলে আরো আছে, এক্সারসাইজে আরো আছে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হয় পরীক্ষায় আসলে সহজ অঙ্কও পারবে না। এটা খুব সহজ অঙ্ক কিন্তু করতে পারবে না যেহেতু প্র্যাকটিস নাই। তাহলে দেখো এখানে কি বলছে, PQRS 4টা প্রপোজাল একটা এরিয়ার জন্য। ওই যে যেগুলো ছবিগুলো দেখানো হয়েছিল ওই ছবিগুলো আবার দেখাবো। 4টা প্রপোজাল, এই যে PQRS। এই তোমরা বুঝতে না পারলে তো আমাকে প্রশ্ন করবে, কেউ তো কোনো প্রশ্ন করো না। হ্যাঁ শুনছো নাকি? নাই, কেউ নাই, সবাই বলার আছে বলছে স্যারে। হ্যাঁ কি খাচ্ছ, মুখ খুলতে পারছো না? না মুখে ট্যাপ লাগাই দিয়েছ কেউ? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। শোনা যায় এত করে? পিতে 300 কিলোমিটার লেন্থ পেয়েছে তারা, কিউতে 400, আর এ 500 লেন্থ, এসে পেয়েছে 550। কিন্তু এর মধ্যে ব্লেস কত, 1000 থেকে 2000 এর ভিতরে আছে 160টা এই পি এর জন্য। আবার 2000 থেকে 5000 মধ্যে আছে 80টা, 5000 থেকে 10000 মধ্যে আছে 30টা, গ্রেটার দ্যান 10000 হচ্ছে 6টা। আর ওই এলাকায় টোটাল এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল মিলেই বলছে কি 200,000 টন প্রোডাকশন। এগুলো আমরা ফিল্ড ডাটা থেকে পেয়েছি, সেভাবে এখানে লিপিবদ্ধ করলাম। অনুরূপভাবে কিউ প্রপোজাল যদি ধরি তাহলে 400 রোড লেন্থ দিতে হবে, আর তখন এখানে 200টা পড়বে এই রেঞ্জে, 90টা পড়বে এই রেঞ্জে, আর 60টা পড়বে এই রেঞ্জে। এইভাবে করে প্রতিটার জন্য ভাগ দেওয়া আছে। এখন বলছে কি ইউটিলিটি পার ইউনিট লেন্থ বের করো প্রত্যেকটার জন্য, আর কোনটা ম্যাক্সিমাম হবে, হুইচ অফ দ্য প্ল্যান্টস
Which of the plants yield the maximum utility based on the saturation system? এটা হচ্ছে তোমার অঙ্ক। এবার অঙ্ক করতে গেলে কি করতে হবে? ওই আগেই বলেছিলাম এই যে রেঞ্জ আছে, পপুলেশন রেঞ্জ, এদেরকে ওয়েটেজ দিতে হবে। এটা তুমি নিজে একটা স্ট্যান্ডার্ড মতো চলে, এগুলোকে ওয়েটেজ দিতে হবে। আর এই প্রোডাক্টিভিটি যে আছে এগুলোকে ওয়েটেজ দিতে হবে। এই অঙ্কের মধ্যে কিভাবে দিয়েছে দেখো, একটু স্ট্যান্ডার্ড দিতে হবে। এই যে এই অঙ্কের মধ্যে ওয়েটেজ দিল পপুলেশনের জন্য এত থেকে এত 0.25, 2000 থেকে 5000, 0.5, 5000 থেকে 10,000, 1, এইভাবে গ্রেটার দেন 10,000 যারা আছে তাদেরকে এত। আর প্রোডাক্টিভিটির জন্য দিল এগুলো এজাম্পশন, এই যে এজিউম ইউটিলিটি ইউনিট। প্রোডাক্টিভিটি জন্য কি দিল? 1000 টনের জন্য 1 ইউনিট। এখানে এগ্রিকালচারাল আর ইন্ডাস্ট্রিয়াল দুইটাই আছে। র ম্যাটেরিয়াল হলো একই, এখানে সব মিলিয়ে 1000 টনের জন্য 1 ইউনিট ধরেছে। তাহলে এই চারটা প্রপোজালের মধ্যে যেখানে লেখা আছে রোড লেন্থ হচ্ছে এত, পপুলেশন ইউনিট হচ্ছে এত, প্রোডাক্টিভিটি ইউনিট পেলো টোটাল এত, এই দুইটা যোগ করলে কি করতে হবে? 125 যোগ 200 যোগ করলে 325, তাকে কত দিয়ে ভাগ করতে হবে? রোড লেন্থ দিয়ে 300 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল। এই যে এখানে অঙ্কটা দেয়া আছে, এই যে পি এর জন্য 300 রোড লেন্থ, 160 হলো এই রেঞ্জের ভিলেজ, তার জন্য ওয়েটেজ ধরেছিলাম 0.25, এই জন্য এত দিয়ে গুণ। 80 এর জন্য 0.5 ধরেছিলাম, 80 কে গুণ। এইভাবে যা ওয়েটেজ ধরেছি তা দিয়ে গুণ। এই পপুলেশন চারটা মিলিয়ে মোট পেলাম 120টা। আর যেহেতু 200,000 টন ছিল, 1 ইউনিট ধরাতে এখানে 200 হলো। এবার এই দুইটা যোগ করলে কত? 325। এই যে 325 ডিভাইডেড বাই 300, 300টা কোত্থেকে? এই যে রোড লেন্থ এখানে। তোমরা কি আমার কার্সর দেখতে পাও? জি স্যার। হ্যাঁ, তো কিভাবে আসলো অঙ্কটা, ক্যালকুলেশন বুঝেছো? স্যার হ্যাঁ, 1.083 হলো। অনুরূপভাবে এই যে কিউ এর জন্য করে ওই 400 দিয়ে ভাগ করেছে। এখানে 400 দিয়ে কেন ভাগ? রোড লাইন দিয়ে ভাগ করতে হবে তার। আর টোটাল হচ্ছে 445। এখানে 1.112 হলো। এইগুলো করার পরে তাহলে সবচেয়ে বড় ভ্যালু কার? এই যে চারটার মধ্যে 1.112, সেটাই হচ্ছে ফার্স্ট চয়েস, এটাই বেস্ট। এটার মধ্যে আবার পেজিং করা যায়, সেটা পরের। এই অঙ্কটা এখানেই শেষ। আনসার হচ্ছে এইটা, এই লাইনটা। আর তোমাকে সবগুলো বের করে দিয়ে এই যে যেটা বেস্ট প্রপোজাল সেটা হচ্ছে 1, অর্থাৎ কিউ প্রপোজাল। যদিও আর এস এ কি ছিল? রোড লেন্থ আরো বেশি ছিল। রোড লেন্থ বেশি দিয়ে লাভ নেই, প্রোডাকশনও বেশি ছিল ওই ইয়েতে প্রপোজালে। সুতরাং এই এটা স্যাচুরেশন সিস্টেম ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম ইউটিলিটি যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। বলো এখানে শেষ আমার। তোমাদের আর কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন আছে কিনা? তাহলে এটাতে আমরা পড়লাম ট্রাফিক প্ল্যানিং কনসেপ্ট। এটা করতে গেলে কি করতে হবে? কালেকশন অফ ডাটা, অ্যানালাইসিস অফ ডাটা, প্রিপারেশন অফ মাস্টার। মিনিমাম এই তিনটা বাবা আলাদা। সেভাবে আগাইয়ে আমরা মাস্টার প্ল্যান কোনটা বেস্ট সেটা মাস্টার প্ল্যানে আসতে গেলে বেস্টটা বের করেই তার উপরে মাস্টার প্ল্যান হবে। তাহলে সেটা করতে চাই তাহলে আমি কোন মেথডে বের করব? সেসেশন সিস্টেম কি? এটা হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা ইউটিলিটি পার ইউনিট লেন্থ বের করতে পারি। ওখান থেকে যেটা ম্যাক্সিমাম, দ্যাট উইল বি দ্য বেস্ট প্রপোজাল। আমরা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিলাম, এরকম অঙ্ক আরো আছে বললাম, করতে দিলাম। এখন অঙ্কটা বুঝেছো, কোথায় প্রশ্ন সেটা বলো, নাহলে আমি এখানে ক্লোজ করবো। স্যার এখানে ইউনিটটা আসলে কিভাবে ধরবো এটা তো বুঝতে পারতেছি না। যে 0.25 ধরছি, 0.5 ধরছি।
এটা আমি তোমার কথা বুঝতে পারিনি, আর একটু বড় করে বলো। স্যার শুনতে Hello? পাচ্ছেন এখন? হ্যাঁ, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? না কম শুনতে পাচ্ছি কম। বলো। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এই যে ইউনিটটা কিভাবে ধরবো, এই যে 0.25 0.5 1, এটা হ্যাঁ, আমি অ্যাজাম্পশন কিভাবে করব? এই অ্যাজাম্পশনটা ওই যে বললাম, যেখানে লোক সংখ্যা কম ওখানে কম ধরবে। 0.25 কোনো ইয়ে নাই। ধরো এটা যদি এখানে 0.25 ধরলাম, ওই যে 1000 থেকে 2000 তুমি 0.5 ধরতে পারো। এটা 5 ধরে থেকে সেই হিসাবে একটু বাড়াই ধরতে হবে। 0.5 ধরেছি, এখানে 1 ধরলাম, এখানে 2 ধরলাম, এখানে 4 ধরলাম, ওই একটার পর একটা বাড়াই ধরতে হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। বুঝেছো? তুমি যদি প্রথমটাতে 1 ধরো, কোন রেঞ্জে, এই যে পপুলেশন রেঞ্জে 160টা ব্লেজ আছে, এখানে যদি 1 ধরো, তাহলে আবার তুমি যদি গ্রেটার দেন 10-এ গিয়ে 0.5 ধরো, ইজ ইট কনসিস্টেন্ট? না স্যার। হ্যাঁ, আরে এখন বেশি তো ধরতে হবে। না, এটা বেশি ধরতে হবে কম্পারেটিভলি। তাইলে যতটা রেঞ্জ আছে একটার পর একটা বাড়াই ধরবে। এটা হচ্ছে তোমার এক্সপার্টাইজ। তুমি ধরতে ধরতে বুঝতে পারবে যে কোনটাতে কত ধরলে কিরকম হবে। এইভাবে যদি ধরো, মোটামুটি টোটাল ইউটিলিটি, টোটাল ইউনিট দিয়ে রোড লেন্থ বললে ইউটিলিটি পার ইউনিট লেন্থ বেরিয়ে আসে। আর কোনো প্রশ্ন? তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। তোমাদের আজকে পর্যন্ত ওদের সমান হলো, কিন্তু কালকে ওরা ক্লাস করে আগাই যাবে। আবার তোমরা যদি এক্সট্রা একটা ক্লাস করতে চাও, আগামী সপ্তাহে কখন করবে সেটা বলতে পারো। চিন্তা করে বলো ওদের সমান করার জন্য, যেহেতু তোমাদের ক্লাস আগে, তোমরাই আগে করার পরে তারপর তারাই করবে। ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।